বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেলেন এবং দেশটিতে দুদিন থাকলেন। এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে একই ফ্লাইটে তিনি মরিশাস গেলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারতে যে দুদিন তিনি ছিলেন এখানে বেশ কিছু সাক্ষাৎ তিনি করেছেন। দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু ভারত এই যে সাক্ষাৎগুলো করেছে, এই সাক্ষাৎগুলোর একটারও বিবৃতি দেয়নি, কিংবা এই যে সাক্ষাৎগুলোতে কি কথা হয়েছে কিংবা কি নিয়ে আলোচনা হয়েছে সেই সব বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সাধারণত এইসব বৈঠক হলে কিংবা কোনো দেশের সরকারি কোনো কর্তা ব্যক্তি যদি কোনো দেশে সফরে যান, তখন যদি কোনো বৈঠক হয়, সাক্ষাৎ হয়, তখন সেগুলো নিয়ে বাইল্যাটারাল স্টেটমেন্ট দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে ভারত দেয়নি। বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে ভারতে, সেখান থেকে বলা হয়েছিল 2-3 ঘন্টার মধ্যে ভারত এটা নিয়ে স্টেটমেন্ট দিবে। কিন্তু আমরা দেখলাম 8 তারিখ গেল, 9 তারিখ গেল, ভারত কোনো স্টেটমেন্ট দেয়নি, অর্থাৎ বিবৃতি দেয়নি। এর মধ্য দিয়ে নতুন করে একটা সমালোচনা উঠেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফরে গেলেন, এটাকে কি ভারত কোনোভাবে কাউন্টি করছে না, কিংবা কি এমন রাজনীতি সেখানে রয়েছে যেটার জন্য তারা এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। সাধারণত এই ধরনের সফরগুলোতে উভয় দেশই স্টেটমেন্ট দিয়ে থাকে এবং স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে, কি কথা হয় সেই সব প্রকাশ করে। কিন্তু যখন স্টেটমেন্ট দেবে না, তখন বুঝে নিতে হবে হয় এটা অপমানজনক, না হলে এখানে এমন কোনো কিছু ঘটছে যেটা আসলে প্রকাশ করার মতো না, কিংবা আসলে চুপিসারে কোনো একটা বৈঠক করতে যাচ্ছেন। কিন্তু আপনি যদি বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়া দেখেন কম্পেয়ার করে, বাংলাদেশের মিডিয়াতে এটা নিয়ে খুব ঢালাওভাবে প্রচার হয়েছে, খুব ফলাও করে প্রচার করা হয়েছে, কিন্তু ভারতের মিডিয়াতে এটা খুব বেশি জায়গা পায়নি। অর্থাৎ ভারত এই সফরটাকে, ডক্টর খলিলুর রহমান ভারতে যে 2 দিন থাকলেন, 2 দিন যে বৈঠক করলেন, এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। এটার কারণ কি? এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে বাংলাদেশকে কি ভারত কোনো গুরুত্ব দিচ্ছে না? কিংবা বাংলাদেশে এখন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, অর্থাৎ বিএনপি সরকার, তাদেরকে কি কোনো গুরুত্ব দিচ্ছে না কিংবা পাত্তা দিচ্ছে না, নাকি তাদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না কিংবা সম্পর্ক পুনঃস্থাপন করতে চাচ্ছে না? আমরা জানি ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটা মূলত আওয়ামী লীগের সঙ্গে, এবং ভারতের সঙ্গে বিএনপির সরকারগুলোর সবসময় বিরোধ কিংবা বাংলাদেশের পক্ষেই বিএনপি সরকার অবস্থান নিয়েছে। এবারও একটা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং যাদের পতন হয়েছে তাদের অধিকাংশকেই ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে। এর মধ্যে ঘোষণা দিয়ে কিংবা সরকারিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এর বাইরেও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, আওয়ামী লীগের অনেক বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সেখানে আশ্রিত আছেন। আশ্রিত বলতে তারা কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে সেখানে থাকছেন। এটা যে সরকার একেবারে অথরাইজড করে রাখতেছে এরকম না, তবে শেখ হাসিনাটা একেবারে লিগাল। ভারত লিগালি তার বন্ধুকে, যে বাংলাদেশের উপর নিপীড়ন চালিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে, সেই বন্ধুকে তারা রক্ষা করছে এবং তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু যখন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো, সেই সরকারকে ভারত অভিনন্দনও জানিয়েছে, এবং সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন ডক্টর খলিলুর রহমান, তাকেও ভারত অভিনন্দন জানিয়েছে। কিন্তু তিনি যখন সফরে গেলেন, এই সরকার গঠনের 2 মাসের মধ্যেই যখন তিনি ভারতে গেলেন, তখন কোনো এই যে স্টেটমেন্ট দেওয়া বলেন কিংবা এটাকে গুরুত্ব দিয়ে দেখা, সেটা ভারত করছে না। কিন্তু তাদের কয়েকজন মন্ত্রী বৈঠক করেছে। ভারত এই জায়গায় বলছে এটা একটা ট্রানজিট সফর, কেননা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে মরিশাস যাবেন, অর্থাৎ তিনি এখানে ভারতের ট্রানজিটে এসেছেন। সেই কারণে তারা এটাকে খুব গুরুত্ব দিচ্ছে না, বা এটাকে স্টেটমেন্ট দেওয়ার বা বাইলেটারাল স্টেটমেন্ট দেওয়ার দরকার মনে করছে না। কিন্তু প্রশ্ন সেখানেই উঠছে, যখন বাংলাদেশের হাই কমিশন থেকে বলা হচ্ছে সাংবাদিকদেরকে আপনারা অপেক্ষা করুন, স্টেটমেন্ট আসবে, অর্থাৎ ভারত স্টেটমেন্ট দেবে। কিন্তু হাই কমিশনের এক্সপেকটেশন কিংবা বলার পরেও আমরা দেখলাম কোনো স্টেটমেন্ট আসেনি। তার মানে ভারত কি বাংলাদেশকে কোনোই পাত্তা দিচ্ছে না, কোনোই গুরুত্ব দিচ্ছে না, নাকি এই সফরটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না? কেন ভারত এটা করছে? আমরা জানি আমাদেরও ভারতের উপর অনেক কিছুর জন্য নির্ভরশীল,
এবং ভারতেরও এখানে অনেক ইনভেস্টমেন্ট আছে এবং প্রতিবেশী হিসাবে বাংলাদেশ স্থিতিশীল থাকা বা বাংলাদেশে পরিস্থিতি ঠিক থাকা ভারতের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে পণ্য রপ্তানি করে, এই পণ্য রপ্তানি থেকে যে আয় ভারত করে সেটাও কিন্তু ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা একে অপরের উপর নির্ভরশীল। কেউ কাউকে মানে ঝগড়া করে কিংবা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে বা একে অপরের শত্রু হয়ে এই অঞ্চল আমাদের টিকে থাকা ভারতের জন্য এটা অস্বস্তিকর, আমাদের জন্য এটা চরম অস্বস্তিকর। এটা কখনোই আমাদের দুই দেশের জন্য সুখকর না। কিন্তু বাংলাদেশে যেমন ভারত বিরোধিতা রয়েছে, দিল্লি না ঢাকা এই স্লোগান যখন হয়েছে, ভারতীয় পণ্য যখন থেকে শেখ হাসিনার আমল থেকে বয়কট করা হয়েছে, এই যে দুইটা কারণে যে ভারত বিরোধিতা যে চরম আকারে দেখা যাচ্ছে, 1971 সন থেকে বাংলাদেশে ভারত বিরোধিতা রয়েছে। যখন আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সহায়তা করেছে তখন থেকে অনেকেই মনে করছিলেন, অনেকেই এই অভিযোগ তুলছিলেন ভারত আমাদের উপর আধিপত্য তৈরি করেছে। সেই জায়গা থেকে ভারত বিরোধিতার এখানে একটা স্ট্রং গ্রাউন্ড রয়েছে। শেখ হাসিনাকে নিরঙ্কুশ সহায়তা করার দিক থেকে শেখ হাসিনা কয়েকটি নির্বাচনে তিনি যে অবৈধভাবে নির্বাচন করে বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে নির্বাচন করে তিনি টিকে গেলেন বা ক্ষমতায় থেকে গেলেন, সেগুলোকে ভারত নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ এখানে এগুলা একেবারেই পছন্দ করেনি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশে ভারত বিরোধিতা এখনো স্ট্রং পর্যায়ে রয়েছে। ভারতও এটা খুব ভালো করে জানে এবং ভারতের ভেতরেও বাংলাদেশের মানুষ যে ভারতের বিরোধিতা করে সেখানেও নতুন কিছু শ্রেণী তৈরি হয়েছে এবং বিজেপি হিন্দুত্ববাদী কিছু লোক তৈরি হয়েছে যারা বাংলাদেশের বিরোধিতা করছে। এবং ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে নির্বাচন বলতে আর কিছুদিন পর নির্বাচন। বিজেপি সরকার এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। তাদেরকে এই নির্বাচনে জয়ী হইতে হইলে বাংলাদেশের সঙ্গে তাদের এখন সম্পর্ক ঠিক করা কোনোভাবেই সমীচীন না। কেননা এখানে যে উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছেন, এখানে যে ভোটের যে ফ্যাক্টর রয়েছে, বাংলাদেশের বিরোধিতা করা বা বাংলাদেশকে খুব একটা আশকারা দেওয়া বা বাংলাদেশকে সঙ্গে মাখামাখি সম্পর্ক তৈরি করা এখানকার ভোটাররা খুব বেশি পছন্দ করবে না। সেই কারণে ভারত চাচ্ছে যে বাংলাদেশ এখন তাদের সঙ্গে যোগাযোগ হইলেও সেটাকে খুব বেশি মাখামাখি পর্যায়ে নিয়ে যাবে না। সম্পর্ক ঠিক হবে কিনা সেই প্রশ্ন থাকছে। তবে ভারত এও চাচ্ছে এই ক্রাইসিসের সময়ে বাংলাদেশকে যে তারা কিছু তেল দিচ্ছে, জ্বালানি তেল দিচ্ছে, যে পাইপলাইন চুক্তির আওতায় কিন্তু এই তেল আসার কথা, এটা বাংলাদেশের ন্যায্য অধিকার। সেই যে তেলটা যে আসছে এটার জন্য বাংলাদেশ যেন চুক্তিটা ভুলে গিয়ে আপাতত যেন ভারতকে ধন্যবাদ জানায়, অর্থাৎ বাংলাদেশ যেন ভারতের কাছে মাথা নত করে, সেটাও ভারত বাংলাদেশের কাছে চাচ্ছে। এরকমটাই ভারতের টোন। আমি ভারতেরই একজন সাংবাদিক যিনি বিবিসিতে কাজ করেন, শুভজিৎ ঘোষ, তার বেশ কয়েকটি লেখা পড়েছি। কয়েকটি লেখা তিনি এই সব ঘটনায় লিখেছেন, এইসব বিষয়ে যে আসলে বাংলাদেশ কি ঘটতে যাচ্ছে, ভারত কি হতে যাচ্ছে। বিবিসি বাংলাতে তিনি বেশ কিছু রিপোর্ট করেছেন। এই সফর নিয়েও অন্তত 2টি রিপোর্ট তিনি করেছেন। সেই রিপোর্টগুলোতে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন যে আসলে এই সম্পর্ক আসলে এই পর্যায়ে কিভাবে এসেছে এবং এখন আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। ভারত আসলে তার ভোটের জন্যই বাংলাদেশকে খুব আহামরি পাত্তা দিচ্ছে না, কিংবা এই বিষয়ে খুব বেশি যে স্টেটমেন্ট দেওয়া যেটা আসলে দরকার ছিল সেই স্টেটমেন্টও তারা দেয়নি। তারা মূলত তাদের জনগণকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশের সঙ্গে আমরা এখনো সম্পর্ক সেভাবে ঠিক করিনি, তবে বাংলাদেশ আমাদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা চালাচ্ছে। এখানে অনেকেই বলে থাকেন যে এখানে যে নির্বাচন হয়েছে, বিএনপি যে ক্ষমতায় বসেছে, এগুলো ভারতের সঙ্গে সেটেল হয়ে বসেছে। আমার তা মনে হয় না। আমার কাছে মনে হয় ভারত এখনো তার রাজনীতিটাই করে যাচ্ছে। এখানে যে তার স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলো উদ্ধারের জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে ভারত এর বাইরে আরেকটি চেষ্টা চালাচ্ছে, সেটি হলো বাংলাদেশে যে ভারত বিরোধিতা রয়েছে, বাংলাদেশের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট যে স্ট্রং পর্যায়ে রয়েছে, এটা নিরসন করার জন্য অন্যতম একটা কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে নেক্সট যে রাষ্ট্রদূত বা হাই কমিশনার নিয়োগ দিবে সেটা সম্ভবত একজন মুসলিম হাই কমিশনার নিয়োগ দিতে পারে। শুভজিৎ ঘোষই তার একটি লেখায়, একটি নিউজে তিনি এটা উল্লেখ করেছেন। যদি সেটা করে থাকে এবং মুসলিম যদি কোনো হাই কমিশনার এখানে নিয়োগ দিয়ে থাকে, সম্ভবত বাংলাদেশের মুসলিমরা বা বাংলাদেশে যারা ভারত বিরোধী গোষ্ঠী রয়েছে তারাও হয়তো চিন্তা করবে ভারত সম্ভবত তার কূটনীতিটা পাল্টাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তবে অনেক বিশ্লেষক অনেকেই বলছেন এই সম্পর্ক ঠিক হবে শুধুমাত্র তাদের যে বিধানসভার যে নির্বাচন, এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনটি শেষ হলেই
এবং এটার ফলাফল হলেই এরপরেই আসলে সম্পর্কের যে আসল জায়গা সেটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে, তখন সব ঠিকঠাক হয়ে যাবে, এরকম অনেকেই বলছেন। তবে আমারও তা মনে হয় না, কেননা এখানে যদি আপনি সেটেলমেন্টের কথা বলেন, নানান কিছুর কথা বলেন, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞার যে রয়ে গেল, আওয়ামী লীগকে যে আগে নিষিদ্ধ করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যে অধ্যাদেশটি জারি করা হলো সেই নিষেধাজ্ঞা দিয়ে, সেই অধ্যাদেশটি কিন্তু এই সংসদে পাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকছে। পাশাপাশি সাবেক স্পিকার শিরিন শারমিনকেও বাংলাদেশ গ্রেপ্তার করেছে। এই জায়গাতেও ভারতের মনক্ষুণ্ণতা থাকতে পারে, অর্থাৎ আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে বিলটি, সেই বিলটি যে পাশ হলো, শিরিন শারমিনকে যে গ্রেপ্তার করা হলো, এগুলো নিয়ে ভারতের কিছুটা রাগ ক্ষোভ কিংবা মনক্ষুণ্ণতা থাকতে পারে। তবে এর বাইরেও, এগুলার বাইরে গিয়েও ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এরকমটাই ভারতের বিশ্লেষকরা মনে করছেন। তবে আসল রাজনীতিটা হলো এখন নিজের দেশের জন্য রাজনীতি করা। যেমন ভারতের তার যে হিন্দুত্ববাদী যে সেন্টিমেন্ট রয়েছে, তারা উগ্র হলেও সেই ভোটটা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিরোধিতা ভারতকে করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকেও তার দেশের রাজনীতি ঠিক রাখার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হচ্ছে, স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তার করতে হচ্ছে, এবং সরকারকে কিংবা যে কোনো পক্ষকেই তাদের ভোটের রাজনীতিতে টিকে থাকার জন্য ভারত বিরোধিতা যে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে সমর্থন করতে হচ্ছে। অর্থাৎ রাজনীতি এখন নিজের এবং নিজের জনগণের জন্য হয়ে উঠে দাঁড়াচ্ছে। সে জায়গায় শেষ পর্যন্ত এই সম্পর্ক কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন। গত 8 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকে এই প্রত্যর্পণ চাওয়া হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আবার তার ঠিক একদিন পরেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করেছে বিএনপি। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন ভারত ছিল প্রথম দেশ যারা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছিল। প্রশ্ন হলো, ইরান যুদ্ধের এই সময়ে ভারত থেকে বাংলাদেশ ডিজেল চাইছে, রাশিয়া থেকে তেল এনে ভারতে পরিশোধন করতে চাইছে, ভারতে সার সংকট আছে জানা সত্ত্বেও ভারতের কাছে সার চাইছে, বীজের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আর্জি জানাচ্ছে, গঙ্গা আর তিস্তার জল চাইছে, আবার ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির সাথে সুসম্পর্ক করতে চাইছে বাংলাদেশের সরকারের দল বিএনপি। বাংলাদেশের এত চাওয়ার বিপরীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু 4 লাইনের একটি কূটনৈতিক বিবৃতি দিয়েছে। বাংলাদেশের তেল, জল, সারের চাহিদার জবাবে ভারত হ্যাঁ বা না কোনোটাই বলছে না। সবচেয়ে বিস্ময়কর হলো শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও ভারত সরকার একেবারেই মুখে কুলু পেটেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এই 2 ইস্যুতে ভারত খুব তড়িৎ প্রতিক্রিয়া জানালেও এখন চুপ কেন? আওয়ামী লীগের ভেতরে আলোচনা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল আর তাতে ভারতেরও সায় ছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুতে এখন ভারতের কোনো প্রতিক্রিয়া নেই কেন, সেই প্রশ্ন আছে দলটির মধ্যে। অবশ্য ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হওয়া একাধিক বিশ্লেষণের ভাষ্য অনুযায়ী ভারতের এই চুপ থাকাটা সাময়িক ও কৌশলী এবং তার কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। মে মাসের প্রথম দিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ওই অনুঘটকের ফাড়াটা কেটে গেলে মুখ খুলতে পারে ভারত। অবশ্য তার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সূচি যদি চূড়ান্ত হয়, তাহলে সেখানেই হবে 2 ইস্যুতে আলোচনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধিত আইন গত 9 এপ্রিল। কোন দেশের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ঘটনা এটি বিশ্বে দ্বিতীয়। 6 দশক আগে এমন ঘটনা ঘটেছিল আফ্রিকার দেশ ঘানায়। ব্রিটিশ উপনিবেশ থেকে 1957 সালে ঘানা স্বাধীনতা পেয়েছিল। উপনিবেশিক শাসন শোষণ থেকে স্বাধীন হতে আফ্রিকার জাতীয়তাবাদী নেতা ডক্টর কায়াম
নক্রম গঠন করেছিলেন কনভেনশন পিপলস পার্টি নামের একটি রাজনৈতিক দল। সেই দলটি ঘানার স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে দেশটির স্বাধীনতায় ভূমিকা রাখা এই কনভেনশন পিপলস পার্টিকে কয়েক বছর পরেই নিষিদ্ধ করা হয়। বাংলাদেশেও একইভাবে স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় অবদান রেখেছিল আওয়ামী লীগ। দলটির কার্যক্রম গত 12 মে নিষিদ্ধ করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশটি বিএনপি সরকার আইনে রূপ দিয়েছে। ব্যক্তিগত আক্রোশ আর মিত্রদের খুশি করতে ইউনূস এমন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বিএনপি কেন একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের দায়ভার নিজের কাঁধে নিল সেটি অনেকের কাছে এখনো পরিষ্কার নয়। নির্বাহী আদেশে দল নিষিদ্ধের এমন প্রক্রিয়া ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো ইউনূসের সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তখন ভারতই প্রথম দেশ যারা এর জন্য উদ্বেগ জানিয়েছিল। কিন্তু বিএনপি যখন অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে ওই নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত রূপ দিল তখন ভারত সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আবার বাংলাদেশের পার্লামেন্টে যখন আইনটি পাশ হচ্ছে তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। আইনটি পাশের একদিন আগেই সেখানে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মরিশাস গিয়েছেন, যাকে বলা হচ্ছে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে লং ডিপ্লোম্যাটিক জার্নি। লক্ষণীয় বিষয় হলো ইরান যুদ্ধের সময় বিশ্বব্যাপী যখন তেলের সংকট তখন ভারত বাংলাদেশকে 4 দফায় 22,000 টন ডিজেল দিয়েছে। দিল্লিতে গিয়ে খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর সাথে বৈঠক করে আরো তেল চেয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতের শোধনের পরিকল্পনা করছে বাংলাদেশ। শুধু তেল নয়, খলিলুর রহমান ভারতের কাছে সারও চেয়েছেন। ভারতের নিজেরই সার সংকট আছে জানা সত্ত্বেও বাংলাদেশ ভারতের কাছে সার চেয়েছে। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে ভারত চীন থেকে সার আনতে আলোচনা শুরু করেছে। সেখানে বাংলাদেশ চীনের কাছ থেকে সার না চেয়ে ভারতের কাছে চেয়েছে। তেল সারের বাইরে বাংলাদেশ ভারতের কাছে গঙ্গা পানি চুক্তি নবায়নের কথা জানিয়েছে, চেয়েছে ভারত যেন ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে দেয়। খলিলুর রহমানের সাথে দিল্লি সফরে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সেখানে ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকও করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ইউনূসের আমলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকার 2 বার নোট ভার্বাল দিয়েছিল, কিন্তু ভারত সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়েছে খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারত বাংলাদেশের ওসমান হাদির খুনের মামলায় অভিযুক্ত 2 জনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ লম্বা বিবৃতি দিলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 4 লাইনের একটি কূটনৈতিক ও কৌশলী বিবৃতি দিয়েছে। বিবৃতিতে কাদের সাথে বৈঠক হয়েছে সেটি তুলে ধরা হলেও ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার নামগন্ধও নেই। বলা হয়েছে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রশ্ন উঠেছে শেখ হাসিনা ও হাদির খুনের মামলায় অভিযুক্তদের ফেরত চাওয়া, বাংলাদেশ তেল সার জল নিয়ে প্রত্যাশার কথা জানালেও ভারত কেন চুপ বা কূটনৈতিক বিবৃতি দিল। বাংলা ট্রিবিউনের খবর বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করছেন, অথচ ভারত এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী আসছেন, সাক্ষাৎ করছেন, কিন্তু সফরটির স্ট্যাটাস কি সেটি ভারতের দৃষ্টিতে স্পষ্ট নয়। এটিকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরের মর্যাদা দেওয়া হয়নি। বলা হয়েছে এটি একটি ট্রানজিট ভিজিট কিংবা গুডউইল ভিজিট। সে কারণে আসেনি কোনো যৌথ স্টেটমেন্ট বা বিবৃতি। এমনকি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরও ভারত চুপ থেকেছে, যেখানে আওয়ামী লীগের অনেক নেতা ওই মুহূর্তে ভারতে আছেন। প্রশ্ন উঠেছে ভারতের এই নীরবতার কারণ কি? বিশেষ করে জনশ্রুতি আছে বাংলাদেশের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল।
জামাত এনসিপি জোটকে ঠেকাতে এই কাজে ভারতেরও সমর্থন ছিল বলে অনেকে অভিযোগ করেন। ভারতের কয়েকটি গণমাধ্যম সহ বিবিসি বাংলার খবর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের এই মুহূর্তে নীরবতার পিছনে বড় কারণ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 8ই এপ্রিল বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে। খবরটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন না মিটলে কিছু হবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বিবিসি বাংলাকে বলেছেন, দিল্লির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের পর্ব না মিটলে বাস্তবে তার খুব একটা প্রতিফলন দেখা যাবে না। বাংলা ট্রিবিউনের এক বিশ্লেষণে বলা হয়েছে, খলিলুর রহমানের সফর আর বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে ভারতের এখন রিজার্ভেশন আছে। এই রিজার্ভেশনের কারণ হলো পশ্চিমবঙ্গের নির্বাচন। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের উপর কি প্রভাব আছে, যার কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে ভারত আগের মতো প্রতিক্রিয়া জানাচ্ছে না। ভারতের যে রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ সবচেয়ে বেশি, সেটি হলো পশ্চিমবঙ্গ। বিশ্লেষকরা মনে করেন, ওই রাজ্যের যে কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনই বাংলাদেশকে প্রভাবিত করে। এ কারণে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাংলাদেশের জন্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও সীমান্ত সম্পর্ক এত ঘনিষ্ঠ যে কলকাতার রাজনৈতিক ঢেউ সহজে ঢাকার কূটনীতি, সীমান্ত বাণিজ্য, পানি বন্টন, এমনকি জনমত পর্যন্ত এসে লাগে। তাই পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ কেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গতিতে এবং আলোচনার অগ্রাধিকারে। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে 4 মে। রাজ্যের 294টি আসনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারীর বিজেপি। পশ্চিমবঙ্গের মস্তদে কে বসবেন তার উপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। নির্ভর করছে দুই দেশের জাতীয় নিরাপত্তা এবং কোটি টাকার সীমান্ত বাণিজ্য। নির্ভর করছে তিস্তা ও গঙ্গার পানি বন্টনের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কেবল ঢাকা ও দিল্লির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ বেজিং পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ 2011 সাল থেকে তিস্তা চুক্তি মমতা ব্যানার্জির আপত্তির কারণে হিমঘরে পড়ে আছে। সিকিমের জলবিদ্যুৎ প্রকল্প এবং উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থের কথা বলে তিনি বাংলাদেশকে পানি দিতে নারাজ। তৃণমূল আবার ক্ষমতা এলে তিস্তা চুক্তির জট খোলার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। ন্যাশনাল হেরাল্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতার থেকে পানি বন্টন আটকে দিলে বাংলাদেশ আরো বেশি করে চীনের দিকে ঝুঁকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যদি চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরে, ঢাকার জন্য এক মিশ্র পরিস্থিতি তৈরি হবে। তৃণমূলের প্রচারণের প্রধান অস্ত্র হলো বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগ। তাই হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল বিজেপিকে উত্তর ভারতীয় বহিরাগত দল হিসেবে তকমা দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আদ্যপ্রান্ত জাতীয় নিরাপত্তা ইস্যু। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে লাখ লাখ অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে। তাই হিন্দু পত্রিকার প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি নেতারা কড়া প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ক্ষমতায় এলে একটি শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি গ্রিড তৈরি করবেন। রাজ্যে এনআরসি এবং সিএ কার্যকর করার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করেন, এই নির্বাচনের সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্কের নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্য জড়িত। পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশকে ঘিরে যে ধরনের বক্তব্য ব্যবহার করা হয়, তা শুধু রাজ্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা জাতীয় পর্যায়ে পৌঁছে যায় এবং অনেক সময় দুই দেশের সম্পর্কের আবহ বদলে দেয়। বিশেষ করে অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ এবং পরিচয়বাদী রাজনীতির ভাষা ভারতীয় সমাজে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। বিগত কয়েক বছর এটাই হয়ে আসছে। পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশের আশেপাশের রাজ্যগুলোতে যেখানে মুসলমান রয়েছে, সেখানেই তাদের হরে দরে বাংলাদেশি বলে তকমা দেওয়ার উদাহরণ বিশাল। এর প্রভাব পড়ে কূটনীতির শীর্ষস্তরেও। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি প্রবলভাবে জিততে চায় এবং ওই রাজ্যটিকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়াটা তাদের প্রচারের একটি বড় রাজনৈতিক হাতিয়ার, তাই ভারতের শাসক দল তাদের উগ্র বাংলাদেশ বিরোধী রাজনৈতিক ন্যারেটিভে এখনই কোনো দৃশ্যমান পরিবর্তন আনবে সেই সম্ভাবনা নেই বললেই চলে।
পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের পর ভোট গণনা 4 মে। সে পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ এবং দেশটির কোনো ইস্যুতেই এই মুহূর্তে উচ্চবাচ্য করতে চায় না। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছোট্ট বিবৃতিতে একটি তথ্য আছে। সেখানে বলা হয়েছে ফলোয়ান অফিসিয়াল বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে। দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর লং ডিপ্লোম্যাটিক জার্নির আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। সেটি অবশ্যই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর। এই সম্ভাব্য সফর নিয়ে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। সরকার প্রেস উইং থেকে জানানো হয় তারেক রহমানের বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। সূত্রগুলো বলছে যদি শেষ পর্যন্ত এই সফর চূড়ান্ত হয় তবে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার টেবিলে শেখ হাসিনা, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুটি যে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।